নমস্কার বন্ধুরা, আজকে আমরা জিলেটের জন্য সম থেকে একটা চ্যাপ্টার আজকে একটা কুইক রিভিশন আমরা করে নেব। যারা জিলেট অ্যাসপিরেন্ট আছো তারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাকে ভালোভাবে আগে দেখো, তারপরে প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করো এবং তারপরে কোশ্চেন সলভের দিকে চলে যাও। তো আজকে আমরা জিলেটের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা চ্যাপ্টার, যেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সিম্পল স্ট্রেস স্ট্রেন অ্যান্ড ইলাস্টিক কনস্ট্যান্ট। এই চ্যাপ্টারটা থেকে আজকে কিছু ইম্পর্টেন্ট আমরা নোটস দেখে নেবো এখান থেকে এবং ইম্পর্টেন্ট কিছু টপিক্সকে আমরা আজকে এখানে আলোচনা করবো। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটাকে খুব ভালোভাবে দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রেস কাকে বলে। স্ট্রেস সবসময় মনে রাখবে, স্ট্রেস ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া অফার্ড বাই মেটেরিয়ালস এগেনস্ট ডিফরমেশন। মানে ধরো এটা একটা সার্টেন ক্রস সেকশনের একটা কোনো বিম আছে। ক্রস সেকশন মিনস এখানে এই বিমটাকে যদি 3D ফিগার দেখি, এটা তো একটা 2D ক্রস সেকশন আমরা দেখছি, এটা 2D ভিউ দেখছি, এটাকে যদি 3D ফিগারে আমরা দেখার চেষ্টা করি তাহলে এরকম দেখতে হবে। ক্রস সেকশন মিনস এটা একটা ক্রস সেকশন। এবার এই ক্রস সেকশনে যদি ধরো এটাকে আমি সাইড থেকে দেখছি, হ্যাঁ এই সাইডের ভিউটা আমি দেখছি, এখানে এই ভিউটাকে আমি দেখার চেষ্টা করছি। এবার ধরো এখান থেকে কোনো একটা লোড এর ওপরে পড়লো, এই ক্রস সেকশনের ওপরে পড়লো। সাপোজ কোনো একটা লোড যখন এই পার্টিকুলার ফিগারটার ওপর পড়বে, ক্রস সেকশনের ওপর পড়বে, তো সেটা লোডটা পড়ার পরে কী হয়ে যাবে, এই সার্টেন ফিগারটা কী করবে, যদি কম্প্রেসিভ লোড হয় তার মানে এটা কী হবে, কন্ট্রাকশন করে যাবে, মানে ছোটো হয়ে যাবে লেন্থে। আর যদি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হয়, সাপোজ ধরো এই দিকে যদি অ্যাপ্লাই করে, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে কী হবে, এর লেন্থটা ইনক্রিজ করে যাবে। তার মানে দুটো কেস আমরা দেখতে পারলাম, যখন কোনো পার্টিকুলার সেকশানের কোনো ক্রস সেকশানে সাপোজ এটা একটা ভিম আছে, তো এদিক থেকে লোড কম্প্রেসিভ লোড লাগুক অর টেনসাইল লোড লাগুক, অরিজিনাল যে লেন্থ ছিল যে কোনো ক্রস সেকশানের, যে কোনো বিম ক্রস সেকশানের যে অরিজিনাল যে লেন্থ ছিল সেটা কম্প্রেসিভ লোডের জন্য হয় ছোটো হয়ে যাবে, আদারওয়াইজ বড় হয়ে যাবে। এই ছোটো হওয়ার ঘটনা আর বড় হওয়ার ঘটনা, এটাকে বলছি আমরা ডিফরমেশন। তার মানে যখন এই লোডটা পড়ছে এই সার্টেন ক্রস সেকশন এরিয়াতে পড়ছে লোডটা, তাহলে এই পার ইউনিট এরিয়াতে এই যে ডিফরমেশন হচ্ছে কোনো একটা লোড অ্যাপ্লাইড হওয়ার পরে, সেটা কম্প্রেসিভ হোক বা টেনসাইল হোক, এটাকে মেটেরিয়াল ইন্টারনাল প্রপার্টি এমন একটা থাকে যেটা কী করে সবসময় এই ডিফরমেশনটা হতে দেবে না। যখন একদমই রেজিস্ট করতে পারবে না কোনো একটা মেটেরিয়াল, যখন একদমই রেজিস্ট করতে পারবে না, মানে তার ইন্টারনাল ক্যাপাসিটির ওপরে যখন লোডটা অ্যাপ্লাইড হবে, তখন সেই মেটেরিয়ালটা একটা সার্টেন ডিফরমেশন দিয়ে দেবে। মানে হয় সেটা ইনক্রিজ করে যাবে অর সেটা ডিক্রিজ করে যাবে। এইবার আমাদেরকে মনে রাখতে হবে, এইখানে যে লেন্থ ইনক্রিজ করে যাচ্ছে অর লেন্থ ডিক্রিজ করে যাচ্ছে, তার ক্ষেত্রে আমাদেরকে এই ডিফরমেশনটাকে রেজিস্ট করে কে, মেটেরিয়ালের ইন্টারনাল প্রপার্টি। এবার মেটেরিয়ালের ইন্টারনাল প্রপার্টি তার মানে আমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মেটেরিয়ালের যে ডিফরমেশন সেটার এগেনস্টে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। রেজিস্ট্যান্সটা কীভাবে ক্রিয়েট করে, সেই মেটেরিয়ালটার পার ইউনিট ক্রস সেকশানে যে পরিমাণ লোড লাগছে সেই লোডের এগেনস্টে যে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ইন্টারনালি, সেটাকেই আমরা বলবো স্ট্রেস। তাহলে এর ম্যাথামেটিক্যাল যদি আমরা রিপ্রেজেন্টেশনটা একটুখানি দেখে নিই, স্ট্রেস হচ্ছে মেটেরিয়ালের এমন একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা পার ইউনিট এরিয়াতে অফার্ড হয় মেটেরিয়ালের ক্ষেত্রে, যেটা ডিফাইন করা হয় P/A। দ্যাট মিনস এই কষ্ট যদি 1 ধরে নিই, মানে পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ আমার লোড অ্যাপ্লাইড হয় সেটাকেই বলা হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেসকে আমরা ইজিলি বলতে পারবো লোড বাই এরিয়া। বোঝা গেল? স্ট্রেস মিনস তারা কি, পার ইউনিট এরিয়ায় কোনো একটা মেটেরিয়ালের সার্টেন ডিফরমেশনের এগেনস্টে মেটেরিয়ালটার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার ক্রিয়েট হয় পার ইউনিট এরিয়াতে সার্টেন একটা ক্রস সেকশানে এগেনস্ট এক্সটার্নাল লোড, সেইটাকেই বলা হয় আমাদের স্ট্রেস। তাহলে স্ট্রেসের ইউনিটটা যদি আমরা দেখি, ধরো সিগমা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, তার মানে কি ওপরে P/A। আচ্ছা, লোডকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, নিউটন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর এরিয়াকে আমরা ক্রস সেকশন এরিয়াকে কী দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, mm² দ্বারা। কেন mm²? দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো একটা তোমার বিম স্কোয়ার সেকশানে আছে, তাহলে স্কোয়ার সেকশন মানে কি, তার দুটো ডাইমেনশন থাকবে, একটা লেন্থ একটা ব্রেথ। তার মানে দেখো লেন্থের জন্য একটা কী আসছে আর ব্রেথের জন্য আরেকটা কী আসছে তাহলে আর মাল্টিপ্লাই হলে কী হয়ে গেল, mm²। তাই যে কোনো ক্রস সেকশন এরিয়া তুমি যদি ভালো করে দেখো, সেটা তুমি যদি সার্কুলার দেখো তাহলে πr², তার ক্ষেত্রে সেই mm² আসছে। তাহলে যে কোনো ক্রস সেকশন এরিয়া, যে কোনো ক্রস সেকশন কিন্তু সাধারণত দুটো ডাইমেনশন দিয়ে তৈরি হয়, তাহলে যে কোনো ক্রস সেকশন এরিয়ার যখন ডাইমেনশন আমরা করবো তাহলে mm² হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে স্ট্রেস আমরা যেটা বুঝতে পারলাম, স্ট্রেস হচ্ছে P/A। দ্যাট মিনস পার ক্রস সেকশনাল এরিয়াতে, পার ইউনিট এরিয়াতে আমার কত পরিমাণ এক্সটার্নাল লোড অ্যাপ্লাইড হচ্ছে, সেটাকে রেজিস্ট্যান্স করার জন্য বা সেটাকে রেজিস্ট করার জন্য যে পরিমাণ ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় মেটেরিয়ালের মধ্যে, সেটা কি বলা হয় স্ট্রেস। স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার mm²। এবার দেখো স্ট্রেসকে সাধারণত আমরা
স্ট্রেসকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। কোনটা কি আবার ডিটেলসে আসবে? তো প্রথমে আগে আসা যাক নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস কি দেখো, এটা একটা সাইড ভিউ দেখছি আমরা কোনো একটা সার্টেন বিমের ক্ষেত্রে। তাহলে নর্মাল স্ট্রেস হচ্ছে সেই ধরনের স্ট্রেস যখন এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর এই ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশানে কোনো লোড অ্যাক্ট করছে। দ্যাট মিনস এই যে ক্রস সেকশন আছে, এই ক্রস সেকশনের সেটা সেন্ট্রয়েডাল হতে পারে বা আশেপাশে মানে এর অন্য কোনো ক্রস সেকশনের পয়েন্টও হতে পারে, কিন্তু মোট কথা হচ্ছে এই যে ক্রস সেকশন আছে, সেই ক্রস সেকশনের সাথে যখন পারপেন্ডিকুলার কোনো লোড অ্যাপ্লাইড হচ্ছে, সেই লোডের এগেনস্টে যখন মেটেরিয়ালটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে সেটাকেই বলবো আমরা নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস সাধারণত আমাদের সিগমা এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটাকেও সেই একইভাবে বলতে পারো P/A। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, নর্মাল স্ট্রেস অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন। তার মানে সিগমা এন কী হয়, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন। কেন আমি একটু আগে বললাম, এটা আমরা যদি যেমন একটা বিম যদি ধরে নিই, তার মানে সেটাই ওপরেই কাজ করুক, নিচেই কাজ করুক বা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবরই কাজ করুক, যেখানেই অ্যাক্ট করুক প্রত্যেকটা জায়গাতেই সবসময় মনে রাখবে সেন্ট্রাল অ্যাক্সিসে কাজ করুক বা উপর নিচে যে কোনো জায়গাতেই কাজ করুক, সেটা সবসময় কী হবে, এই ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি ফর্ম করবে। মানে এটা যদি ক্রস সেকশন হয়, এটা যদি লোড হয়, এটা সবসময় 90 ডিগ্রি হবে। বোঝা গেল? এটা একটা 3D ভিউ যদি একটু এগিয়ে দেখায় তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এই একটা বিমের তার মানে কি, এটা আমার ক্রস সেকশন। এই ক্রস সেকশনের সাথে সবসময় মনে রাখবে এই যে লোড অ্যাপ্লাইড হচ্ছে এই প্লেনের সাথে আমার অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। বোঝা গেল? এটাই হয়ে যাচ্ছে আমার এখানে যে আমার স্ট্রেসটা ডেভেলপ হবে সেটাকে বলবো আমি নর্মাল স্ট্রেস। বোঝা গেল? নর্মাল স্ট্রেসের ইউনিটও সেই একই হয়ে যাবে, কারণ একটা নর্মাল স্ট্রেস কি এক প্রকার স্ট্রেস মানে কি, সেই আবার P/A মানে কি, লোড এক্সটার্নাল লোড পার ইউনিট এরিয়া। এটা কি, এটা কিন্তু এক প্রকার ইন্টারনাল রেজিস্ট্যান্স, সবসময় মনে রাখবে। স্ট্রেস কিন্তু আমরা কোনো মেশিন দিয়ে বা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারবো না, এটা সবসময় একটা মেটেরিয়াল ইন্টারনাল প্রপার্টি। তাহলে মানে স্ট্রেস, নর্মাল স্ট্রেসের ইউনিট কী হয়ে যাবে, সেই একই ব্যাপার, নিউটন পার mm²। আচ্ছা, এরপর একটা দেখে নিই ট্যানজেনশিয়াল স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেসটা কীরকম দেখো, এই ধর একটা ব্রিম ক্রস সেকশন আছে, সবসময় কি লোড আমার এই ডিরেকশানই আসবে? মানে আমি বলতে যে ক্রস সেকশনে সবসময় কি পারপেন্ডিকুলার আসবে? নাও আসতে পারে, পারপেন্ডিকুলার ছাড়া অন্য কোনো ডিরেকশানে লোড আসতে পারে। সাপোজ ধরে নিচ্ছি আমি বিমটার সারফেসের ওপর কোনো লোড লাগছে, দ্যাট মিনস কোনো ট্রান্সভার্স ডিরেকশানে আমার লোড লাগছে, সেটাকে ট্রান্সভার্স লোডও আমি বলতে পারি, ট্রান্সভার্স লোডও বলতে পারি। তো ট্রান্সভার্স ডিরেকশানে যখন কোনো লোড লাগবে, ধরো অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার কোনো লোড লাগছে, তাহলে এক্ষেত্রে দেখো বিমটা যখন রেজিস্ট করবে, রেজিস্টটা কী হিসেবে করবে, এখন লোডটা আমার এই ডিরেকশানে পড়ছে, তার মানে যদি আমার ব্রেক কোনোভাবে করে, আমাকে নিশ্চয়ই এই জায়গা বরাবর ব্রেক করে যাবে। মানে এই আমার একটা ধরো বিমের একটা সেকশন ছিল, এর ওপর দিকে যখন এই সার্ফেসের উপর যখন ওপরের দিকে লোড পড়বে কোনো রকম, তার মানে কী হবে, এর চেষ্টা করবে সবসময় এইভাবে ভেঙে যাওয়ার। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এইখানে যখন দুটো ভাগে ভেঙে যাবে, এর এগেনস্টে যখন মেটেরিয়ালটা একটা সার্টেন টাইম অবধি কী হবে, ভাঙবে না। তাহলে ভাঙবে না, দ্যাট মিনস এর এগেনস্টে একটা কী করছে, এ একটা অপোজিট ফোর্স একটা কাজ করবে, যেটার কাজ কী হবে, যেটার কাজ হবে যে এই যে লোডটা আসছে সার্ফেসের ওপর, তার এগেনস্টে একটা ফোর্স অ্যাপ্লাইড করবে, যেটার ধরুন এই ব্রেকিংটা যাতে না হয়, এই স্লাইডিংটা যাতে না হয়, এই বিমটা যাতে ভেঙে না যায়। তো এই যে একটা মাঝখান বরাবর একটা সার্ফেসের উপর লোড পড়ার জন্য এই যে ভেঙে যাওয়ার প্রবণতা, এই ভেঙে যাওয়াটাকে রেজিস্ট করার জন্য মেটেরিয়ালের যে ইন্টারনাল প্রপার্টি, সেটা কি হচ্ছে, ক্রস সেকশনের সাথে একটা জিনিস বোঝা। আগের ক্ষেত্রে কী হচ্ছিল, ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার হচ্ছিল, এখানে দেখো ক্রস সেকশন, এটা যদি আমার ক্রস সেকশন হয় তাহলে এর প্যারালালি কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। তাই জন্য সবসময় মনে রাখবে সিগমা এন হয় অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন, কিন্তু সিগমা টি দ্যাট মিনস শিয়ার স্ট্রেস, এটাকে বলা হয় শিয়ার স্ট্রেস অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। শিয়ার স্ট্রেস সেটা কিন্তু অলওয়েজ প্যারালাল টু দ্য ক্রস সেকশন। কেন প্যারালাল, আবার একটা 3D ছবি দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার এখানে ধরো একটা কোনো লোড কাজ করছে, তো লোডটা অ্যাক্ট করার পরে কী হবে, আমার এইভাবে ভেঙে যাবে। এবার একটা জিনিস দেখো, এখানে যে লোড আগে পড়ছিল, এখানে ধরো একটা পিলোড অ্যাপ্লাইড হচ্ছে, পিলোড অ্যাপ্লাইড হচ্ছিল, এই যে ভেঙে গেল, তার মানে কি এই যে আমার ক্রস সেকশন, এই ক্রস সেকশনের সাথে যতক্ষণ ভাঙছিল না ততক্ষণ কি আমার অপোজিট ডিরেকশনে একটা ইকুইভ্যালেন্ট আমার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছিল। ইন্টারনাল রেজিস্ট্যান্স কীরকম, ওই ইউনিট এরিয়াতে, এই যেখান থেকে বরাবর এই লোডটা পড়ছে সেই ক্রস সেকশন এরিয়াতে পার ইউনিট এরিয়াতে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের জন্য, এক্সটার্নাল ফোর্সের জন্য একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছিল, ততক্ষণ অবধি ভাঙছিল না। কিন্তু একটা সার্টেন লিমিটের পর কী হবে, এটা ভেঙে গেল। তার মানে এই যে ক্রস সেকশন বরাবর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিচ্ছিল কত, একটা সার্টেন লিমিট অবধি। তো সেই লিমিট অবধি যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেয় এই যে কোনো ট্রান্সভার্স ডিরেকশনে লোড আসার জন্য, তো সেই ধরনের
ক্রস সেকশন এরিয়াতে, সেই ক্রস সেকশন এরিয়াতে যে পরিমাণ আমার রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে ওই ফোর্সের এগেনস্টে, সেটাকে বলবো আমরা শিয়ার স্ট্রেস। বোঝা গেল? তার মানে এখন অবধি আমরা দুটো জিনিস দেখতে পারলাম। স্ট্রেসের সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে কি সিগমা এন মানে নর্মাল স্ট্রেস, আর একটা হচ্ছে সিগমা টি মানে হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস অর শিয়ার স্ট্রেস। এটা হয় সবসময় পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন, আর এটা হয় সবসময় প্যারালাল টু দ্য ক্রস সেকশন। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো শিয়ার স্ট্রেস আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে টর্শনাল। ডাইরেক্ট আর টর্শনাল। ডাইরেক্ট মানে কি, ধরো এই একটা বিম আছে, এই বিমের উপর একটা যে কোনো সার্ফেসের উপর একটা ডাইরেক্ট লোড লাগছে, তার এগেনস্টে কী হবে, ভেঙে যাওয়ার আগের পজিশানে কী হবে, এই পার ইউনিট এরিয়া পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, সেটাকে আমরা কি বলছি শিয়ার স্ট্রেস। আর এটা কি বলছি ডাইরেক্ট, কারণ এটা একটা ডাইরেক্ট লোড লাগছে তলের ওপর মানে এর সার্ফেসের ওপর। বোঝা গেল? কিন্তু টর্শনাল মানে কি, ধরো একটা বিমের একটা এন্ড ফিক্সড আছে, ধরো এরকম একটা কোনো ক্যান্টিলিভার বিম আছে যার একটা এন্ড ফিক্সড আছে। এবার আমি কি করলাম, এখানে একটা কোনো মুভমেন্ট জেনারেট করলাম, মানে ধরো এই বিমটাকে ধরে আমি ঘোরানোর চেষ্টা করছি। ঘোরালে কী হবে, এর গা বরাবর দেখবে একটা স্ক্র্যাচ টাইপের আসবে, মানে একটা পেঁচিয়ে যাওয়ার চেষ্টা করবে, পেঁচিয়ে ক্র্যাক বরাবর আসবে, একটা প্যাঁচানো টাইপের লোড, প্যাঁচানো টাইপের একটা মুভমেন্ট সৃষ্টি হবে যেটাকে বিমটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো এই মাথাটাকে তুমি ঘোরানোর চেষ্টা করছো আর এই মাথাটা আমার কাছে ফিক্সড আছে, তাহলে একটা মাথা ফিক্সড আর একটা মাথা ঘোরাচ্ছি। যেমনভাবে আমাদেরকে যেমন কাপড় যেভাবে নিংড়ায়, সেরকম নিংড়ানোর মতন বিমটাকে যখন নিংড়াবো, তো নিংড়ানোর পরে কী হয়ে যাবে, এর যে ডাইমেনশনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। একটু 3D যদি দেখার চেষ্টা করি আমরা, এটা আমার অরিজিনাল ছিল। এবার এখানে আমি একটা মোমেন্ট ক্রিয়েট করছি, যার ফলে কী হয়ে যাবে, দেখো এই যে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল, মানে কি একটা এবড়ো কেবড়ো হয়ে গেল তলগুলো, আর পুরো এই জায়গাটা চেপটে যাবে, পুরো চেপটে গিয়ে একদম ক্র্যাক চলে আসলো, এবং এই বরাবর একটা টর্শনাল এফেক্ট আসলো। তো এই টর্শনের জন্য, এই টর্শনটাকে যদি আসে, তো একটা সার্টেন টাইম অবধি সেও কী করবে, একইভাবে রেজিস্ট করে যাবে। প্রথমেই ঘুরিয়ে দিলে তো আর বেঁকে যাবে না, একটা সার্টেন টাইম রেজিস্ট করবে। তারপরে যদি সেই টর্শনাল ফোর্সটা যদি আমার খুব বেশি পরিমাণে ইউজ হয়, তখন কী হবে, সেটা ডিস্টরশন চলে আসবে, মানে একটা ডিফরমেশন দেখা যাবে। তো এই টর্শনের এগেনস্টে মানে কি, একটা সার্টেন ফিক্সড এন্ড আছে, তার এগেনস্টে একটা এন্ডে আমি যখন একটা মুভমেন্ট ক্রিয়েট করছি, মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো তখন যে ধরনের আমার স্ট্রেস ইনডিউসড হয় মেটেরিয়ালের মধ্যে, সেটাকেই বলছি আমি টর্শনাল স্ট্রেস। তার মানে শিয়ার স্ট্রেসকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে টর্শনাল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নর্মাল স্ট্রেস বলেছিলাম একটু আগে, প্রথমেই তো বলেছিলাম দুটো ভাগে ভাগ করা হয়, একটা নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এবার দেখো নর্মাল যে স্ট্রেস ছিল, নর্মাল যে স্ট্রেস, সেটাকে আবার আমরা অ্যাকর্ডিং টু লোডিং কন্ডিশন দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি ডাইরেক্ট স্ট্রেস আর একটাকে বলছি বেন্ডিং স্ট্রেস। দেখো ডাইরেক্ট স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস এর কনসেপ্টটা একটুখানি বোঝার চেষ্টা করো। মনে করো এই একটা বিম সেকশন আছে, এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, আমি কি বলেছি প্রথমে, আমি শুরুতে কী বললাম, ক্রস সেকশনের ওপর যে কোনো পারপেন্ডিকুলার লোড লাগলেই, পারপেন্ডিকুলার যে কোনো লোড লাগলেই কী হয়ে যাবে আমার, সেটাকে বলবো আমি সিগমা এন বা নর্মাল স্ট্রেস। বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি এখানে লোড লাগছে মানে কি, তার ইন্টারনাল এগেন্সে, তার ওই লোডের এগেন্সে ইন্টারনাল পার ক্রস সেকশনের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, সেটাকে আমি বলছি এখানে নর্মাল স্ট্রেস। কিন্তু এটা মনে রাখবে ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার। এইবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি এই বিম সেকশনটার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর কোনো একটা লোড কাজ করছে, এরকম একটা কন্ডিশন হতে পারে। আর কি হতে পারে, এই বিমটার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ছাড়া অন্য কোনো ডিরেকশন একটা লোড লাগছে, সেটা এরকম জায়গায় হতে পারে, বা যেমন আমরা শিয়ার বলেছিলাম সেরকম জায়গাতেও হতে পারে। তার মানে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ছাড়া বাকি যে কোনো ডিরেকশানে, সেটা এখানে হোক বা ট্রান্সভার্স ডিরেকশন হোক, যে কোনো ডিরেকশানে যখন আমার লোড কাজ করবে, তখন কী হবে, ওই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর যদি আমি একটুখানি পরিষ্কার ছবিটা আঁকি, ধরো এটা আমার বিমের ক্রস সেকশন, এটা ধরো আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, তাহলে প্রথমের কেসে আমি কি বললাম, সেই সিজি বরাবর বা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর আমার একটা লোড কাজ করছে, সেটা তো আমি বলে দিলাম ডাইরেক্ট স্ট্রেস, মানে কি যেটা একদম সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর পড়ছে। আমি কি বললাম এবার, এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এইটা ছাড়া, এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ছাড়া এরকম জায়গায় একটা কোনো একটা লোড কাজ করতে পারে, করতেই পারে সেন্ট্রাল অ্যাক্সিস ছাড়া অন্য কোনো জায়গায় ক্রস সেকশনে, মানে কি একটু ছবিটা যদি দেখার চেষ্টা করো, এটা আমার সেন্ট্রাল অ্যাক্সিস, এটা আমার এখানে লোড কাজ করতে পারে। আমি বলছি এখানে ছাড়া এই জায়গাটা ধরো কাজ করলো, বা এই জায়গাটা ধরো কাজ করলো, বা এর উপরে কোনো কাজ করলো, বা এই ডিরেকশনে কোনো কাজ করলো। মোট কথা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ছাড়া অন্য যে কোনো ডিরেকশনে যখন লোড কাজ করবে, তখন কী হবে দেখো, এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে এর মধ্যে একটা ডিস্টেন্স পেয়ে যাবো, সেই ডিস্টেন্সটাকে আমি বলছি, এটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি কেন বলছি, একটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে আমার লোডটা কাজ করছে। তাহলে এবার দেখো এই লোড আর এই ইসেন্ট্রিসিটি মানে একটা সার্টেন ডিস্টেন্স, লোড আর ডিস্টেন্স, এই লোড আর ডিস্টেন্সটা কী আছে, এটা পারপেন্ডিকুলার আছে, তার মানে এই কী করবে, একটা মুভমেন্ট জেনারেট করবে। যে কোনো লোড আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় মনে রাখবে, ধরো এটা একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট ধরো এই, ঠিক আছে, আর এটা ধরো তোমার এই বরাবর একটা অ্যাক্সিসকে তুমি কল্পনা করো, হরাইজন্টাল অ্যাক্সিস, আর এখানে ধরো এত দূরে গিয়ে তোমার একটা এখানে লোড কাজ করছে পি লো। এবার দেখো এইটাকে তুমি যদি এই ডিস্টেন্স, ধরো এই ডিস্টেন্সটাকে আমি বলে দিচ্ছি এইচ,
আর এটাকে এই লোডটাকে বলে দিচ্ছি পি। তার মানে দেখো এটাকে যদি তুমি এইভাবে তুমি এর এগেনস্টে যদি এইভাবে ঘোরানোর চেষ্টা করো, ক্লকওয়াইজ ধর ঘোরানোর চেষ্টা করছো, ঘুরলে কী হবে, এই পয়েন্টে না একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। মুভমেন্টটা কী হিসাবে হয়, এই লোড যেটা আছে পি আর এই যে ডিস্টেন্স যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সবসময় এই লোডের এগেনস্টে কিন্তু পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স থাকা যায়, এইটার এগেনস্টে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। বোঝা গেল? পরে আরেকটা এক্সাম্পল দেখায় ডিটেলস, তাহলে বুঝতে পারবে কীভাবে হচ্ছে। এটা আমার সেন্টারটাল অ্যাক্সিস, এখানে একটা লোড কাজ করছে, এই লোডটা কী হবে, ঘুরবে, এইভাবে ঘুরবে, জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করবে, লোডটা ঘুরলে এই জায়গাতে একটা মোমেন্ট ক্রিয়েট হবে সেন্টারটাল অ্যাক্সিসে। তো সেই মোমেন্টের ভ্যালুটা কী হয়, আমার এই ইসেন্ট্রিসিটি মানে সেন্টারাল অ্যাক্সিস থেকে যতটা দূরত্বে আমার লোড কাজ করছে পারপেন্ডিকুলার, অবশ্যই এই ডিস্টেন্স কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে, এই অ্যাঙ্গেলটা এই লোডটা কিন্তু এই লোড আর এই ডিস্টেন্সটা কিন্তু পারপেন্ডিকুলার হবে। আমরা মোমেন্টের ফর্মুলা কী শিখেছিলাম, মোমেন্ট ইকুয়ালস টু কি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাই তো জানি। তার মানে এইটা হচ্ছে আমার ফোর্স, এটা ধরে নিচ্ছি পি, আর এই ডিস্টেন্সটা কি আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কারণ এই অ্যাক্সিসে আমি কতটা মোমেন্ট জেনারেট হচ্ছে সেটাকে আমি বুঝতে পারছি, মানে এই লোড ছিল আমার পি আর এই হচ্ছে আমার অ্যাক্সিস। তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা ইয়ের জন্য আমার এইখানে কত পরিমাণ মোমেন্ট তৈরি হচ্ছে সেটাকে আমি যখন বার করার চেষ্টা করছি। তার মানে ফোর্সের ভ্যালু এখানে কত হবে পি, আর এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে ই। তাহলে এই পি আর ই এর মাল্টিপ্লিকেশনে যে ভ্যালুটা আমার পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মোমেন্ট কোনো একটা পার্টিকুলার বিম সেকশনে। দ্যাট মিনস এখানে যদি পি লোড কাজ করে আর এটা যদি আমার ই হয়, তার মানে ইকুইভ্যালেন্ট আমরা এরকম বলতে পারি, এই সেন্টারটাল অ্যাক্সিসে এর একটা মোমেন্ট কাজ করবে, মোমেন্ট, যে মোমেন্টের ভ্যালু কত হয়ে যাবে পি ইন্টু ই। ক্লিয়ার? তো একটা মোমেন্ট যখন কাজ করবে, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা বিম সেকশনের এখানেই কাজে লাগুক, এখানেই কাজে লাগুক নিচের দিকে, বা এই ওপরের দিকে কাজে লাগুক, আর এই ওপরের দিকে কাজে লাগুক, সবসময় কী করবে, যদি নিচের দিকে কাজ হয় তাহলে কী করবে, দেখো এটাকে একটু এরকম বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? যদি ওপরের দিক বরাবর যদি কাজ করে তার মানে কী করবে, সেটাকে এরকম বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখনই সেন্টারাল অ্যাক্সিস ছাড়া অন্য কোনো ডিরেকশনে যখন কাজ করবে তখন সেই সেকশনটাকে কী করবে, বেন্ড করে দেওয়ার চেষ্টা করবে, বেন্ড, এটা কি বলছি বেন্ডিং। তো যে যখন এক্সটার্নাল লোডের জন্য কোনো একটা কোনো একটা সেকশনাল মেম্বার মানে একটা কোনো সার্টেন স্ট্রাকচারাল মেম্বার যখন বেন্ড করে যাওয়ার প্রবণতা দেখা যায়, তার মধ্যে একটা বেন্ডিং সিচুয়েশন চলে আসে। যেমন এখানে দেখলে এইখানে লোডটা কাজ করলে আমার এইরকম হয়ে যাবে, আর নিচের দিকে কাজ করলে আমার এরকম উপর দিকে উঠে যাবে। তো এই যে অরিজিনাল যে ডাইমেনশন সেখান থেকে কী হলো, এখানে একটা কার্ভেচার টাইপের চলে আসলো বিমটার মধ্যে। তো এই কার্ভেচারের এগেনস্টে পার ইউনিট ক্রস সেকশানে যখন আমার রেজিস্ট্যান্স কাজ করবে, সেই রেজিস্ট্যান্সটা পার ইউনিট এরিয়াতে এগেনস্ট এক্সটার্নাল লোড, এটাকেই বলবো আমরা বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস। ক্লিয়ার? তার মানে বেন্ডিং স্ট্রেস আমরা কাকে বলছি, যখন কোনো একটা বিমের ওপর, বিমের সেন্টারাল অ্যাক্সিস আর অন্য কোনো অ্যাক্সিসে যখন লোড অ্যাক্ট করবে তখন বিমটা কী হবে, বেঁকে যাওয়ার চেষ্টা করবে, এরকম একটা কার্ভেচার ফর্ম আসার চেষ্টা করবে। তো এই কার্ভেচারকে রেজিস্ট করার জন্য পার ইউনিট ক্রস সেকশানে যখন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় যেটা বেন্ড করতে দেবে না, সেই রেজিস্ট্যান্সকে এবং বলবো বেন্ডিং স্ট্রেস। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও স্ট্রেসকে কোনো কিছু কিছু বইতে দেখতে পারবে, স্ট্রেসকে আমরা আরও দুটো ভাগে ভাগ করে দেখতে পারি। আমরা যদি ডাইরেক্ট স্ট্রেসকে আমরা যদি ভাগ করার চেষ্টা করি, তো ডাইরেক্ট স্ট্রেসকে আমরা দুটো ভাগে আবার ডিভাইড করতে পারি, যদিও এটা কোনো ক্লাসিফিকেশন নয়, তবুও আমরা বলতে পারি। একটাকে কম্প্রেসিভ স্ট্রেস বলতে পারি আর একটাকে টেনসাইল স্ট্রেস বলতে পারি। ঠিক আছে? দেখো এখানে আমি সেন্টারাল অ্যাক্সিস বরাবর দেখালাম, সবসময় সেন্টারাল অ্যাক্সিস বরাবর কাজ করবে এরকম কোনো ব্যাপার নয়। যেটা বললাম সেন্টারাল অ্যাক্সিস আর অন্য কোনো অ্যাক্সিস আমার অ্যাক্ট করতে পারে, সেক্ষেত্রেও তাই হবে। এখানে কম্প্রেসিভ আর টেনসাইলের অ্যাকচুয়ালি আমরা বোঝাতে চাইছি যে ফোর্সের নেচারটা, মানে একটা যদি কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারকে লেন্থ ইনক্রিজ করতে চায়, আরেকটা আমার ফোর্স কী করবে, লেন্থ মানে ডিফরমেশনকে লেন্থটাকে ডিক্রিজ করবে। তো এই অপোজিট নেচারের দুটো যে ফোর্স, এটাকে একটাকে বলছি আমরা কম্প্রেসিভ, একটাকে বলছি আমরা টেনসাইল। তাহলে টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস কি, যখন টেনসাইল ফোর্সের এগেনস্টে, দেখো টেনসাইল স্ট্রেস কী বলছি, যখন টেনসাইল ফোর্সের এগেনস্টে, টেনসাইল ফোর্স দিলে কী হবে, এটা এরকম শুরু হয়ে গিয়ে বেরিয়ে চলে যাবে, মানে লেন্থ বেড়ে যাবে, ডিফরমেশন হয়ে যাবে, ডিফরমেশন চলে আসবে। তার মানে এই টেনসাইল ফোর্সের এগেনস্টে যখন কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারে যে পরিমাণ স্ট্রেস ইনডিউসড হয়, মানে মেটেরিয়ালের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটাকেই বলবো আমি কি, টেনসাইল স্ট্রেস। সিমিলারলি যখন কোনো একটা মেটেরিয়ালকে কম্প্রেস করে দেওয়ার চেষ্টা করবে, মানে তার ডাইমেনশনটাকে শর্ট করে দেওয়ার চেষ্টা করবে, দ্যাট মিনস ঠিক টেনসাইলের অপোজিট নেচারে যখন ফোর্স অ্যাক্ট করবে তখন সেটাকে আমরা বলবো কম্প্রেসিভ। তাহলে কম্প্রেসিভ কোনটাকে বলবো, যখন কম্প্রেসিভ ফোর্সের জন্য কোনো একটা সার্টেন স্ট্রাকচারাল মেম্বার পার ইউনিট ক্রস সেকশনে যে পরিমাণ রেজিস্ট্যান্স ক্রিয়েট করে সেটাকে বলবো আমি কি, কম্প্রেসিভ স্ট্রেস। বোঝা গেল? তাহলে টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস কি, এটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। আচ্ছা, স্ট্রেসের আমি তো ইউনিট অলরেডি বলে দিয়েছি, স্ট্রেস ইকুয়ালস টু নিউটন পার mm²। আচ্ছা, এখানে দুটো জিনিস সবসময় যখন নিউমেরিক্যালগুলো সলভ করবে দুটো জিনিস সবসময় মনে রাখবে।
মেগা পাস্কাল যদি বলা থাকে তখন হয় কিন্তু নিউটন পার এমএম স্কোয়ার, বোঝা গেল। আর যদি পাস্কাল বলে দেওয়া থাকে সেটা হয় নিউটন পার মিটার স্কোয়ার। মানে নিউটন পার মিটার স্কোয়ারকে তুমি পাস্কাল আকারে রিপ্রেজেন্ট করতে পারো, আর নিউটন পার এমএম স্কোয়ারকে তুমি মেগা পাস্কাল আকারে রিপ্রেজেন্ট করতে পারো, এটা সবসময় মনে রাখবে। তো দেখো তার একটা যদি রিপ্রেজেন্টেশন আমরা একটুখানি দেখে নিই কীভাবে আমরা এগুলো আসছে। আমরা কি জানি 1 মেগা পাস্কালকে আমরা কীভাবে লিখতে পারি, 1 মেগা পাস্কাল। আচ্ছা এবার দেখো 1 পাস্কাল মানে কি, ছোটোবেলায় সেই পড়েছিলে কিলো মানে কত 10⁻³ মেগা মানে কত 10⁻⁶। সেরকম এখানে 1 মেগা মানে কত বলতে পারি আমরা 10⁻⁶ পাস্কাল বলতে পারি, বুঝা গেল। আবার পাস্কাল মানে কি, দেখো 10⁻⁶ পাস্কাল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, একটু আগে বললাম নিউটন পার মিটার স্কোয়ার পাস্কাল বলা হয়। তার মানে এবার দেখো বাদিকে ছিল আমার 1 মেগা পাস্কাল, আর ডান দিকে এখন পেলাম 10⁻⁶ নিউটন পার মিটার স্কোয়ার, বোঝা গেল। আচ্ছা এবার দেখো এই মিটার স্কোয়ারটাকে যদি মিলিমিটার স্কোয়ারে আমি কনভার্ট করি তাহলে কী হয়ে যাবে, দেখো 10⁻⁶ আর এই মিটার স্কোয়ারের জন্য কী হয়ে যাবে আমার, মিটার থেকে আমি যদি মিলিমিটারে কনভার্ট করি আর তার যদি স্কোয়ার করি তার মানে কী হয়ে যাবে, আবার সেই আবার 10³ স্কোয়ার চলে আসবে, তার হোল স্কোয়ার চলে আসবে। আর তলায় ছিল বলে 10⁻⁻⁶ চলে আসবে, তার মানে এর সাথে আমার গুণ হয়ে যাবে 10⁻⁻⁶, আর এটা আমার হয়ে যাবে নিউটন পার এমএম স্কোয়ার। তাই 10⁻+6 আর 10⁻⁻6 কেটে গেল, তার মানে 1 মেগা পাস্কাল ইকুয়ালস টু আমরা কী পেলাম, তার মানে 1 নিউটন পার এমএম স্কোয়ার। কেন নিউটন পার এমএম স্কোয়ার হলো, যেটা বললাম যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ছিল, সেটাকে আমরা যদি কনভার্ট করি তলারটাকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি তার মানে আমার কী হয়ে যাবে 10⁻⁻6 নিউটন পার এমএম স্কোয়ার। আর এদিকে পাস্কালের জন্য প্রথমে মেগার জন্য আমার তো 10⁻6 আগে এখানে ছিলই, তাহলে এখানে 10⁻6 10⁻6 এইটা কেটে গিয়ে কিন্তু শুধু আমার নিউটন পার এমএম স্কোয়ার চলে আসবে। তাই জন্য সবসময় এই দুটো সম্পর্ক মনে রাখবে যে পাস্কাল ইকুয়ালস টু নিউটন পার মিটার স্কোয়ার রিপ্রেজেন্ট করা হয়, আর মেগা পাস্কাল ইকুয়ালস টু এমপিএ ইকুয়ালস টু নিউটন পার এমএম স্কোয়ার, বোঝা গেল। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, কোনটাকে কমপ্রেসিভ আর কোনটাকে একটা সার্টেন ধরো বিম আছে, ঠিক আছে। এবার এখানে ধরো একটা মোমেন্ট কাজ করছে, এখানে একটা মোমেন্ট কাজ করছে, তো এই মোমেন্টের ধরুন কী হয়ে যাবে, এটা এরকম বেন্ড করে যাওয়ার চেষ্টা করবে, এরকম বেঁকে যাওয়ার চেষ্টা করবে, এটা বিমটা অরিজিনাল যে ডাইমেনশন ছিল সেটা থেকে এখানে বেন্ড করে যাওয়ার চেষ্টা করবে। তো এই বেন্ড করার যে প্রবণতা সেটাকে রেজিস্ট করার জন্য কী বলেছি আমি অলরেডি, এর মধ্যে একটা স্ট্রেস ইন্ডিউস হচ্ছে। এবার সেই স্ট্রেস ডিস্ট্রিবিউশনের প্রোফাইলটা আমরা একটুখানি দেখে নেবো কীরকম কাজ করে। দেখো এই ক্রস সেকশনটা যখনই এরকম বেঁকে যাওয়ার চেষ্টা করবে তখন কী হয়ে যাবে, দেখো এই ওপরের পোর্শনটা কী হয়ে যাবে, টান চলে আসবে। মানে একটা পেনকে ধরো একটা ইউজান্তর পেন ছিল, সেটাকে তুমি এরকমভাবে বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করছো, খেয়াল করবে নিচের জায়গাটা যেটা আছে না সেই জায়গাটা কী হচ্ছে, একটা কুকড়ে যাওয়ার চেষ্টা করে, আর উপরের জায়গাটা সাদা টাইপের হয়ে যায়। তাই সাদা টাইপের হয়ে যাওয়ার অর্থ এটাই হচ্ছে যে ওপরের পোর্শনটা আমার, ঠিক আছে, ওপরের পোর্শনটা আমার কী হচ্ছে স্ট্রেস করে যাচ্ছে, দ্যাট মিনস টেনসাইল থাকছে, আর নিচের জায়গাটা আমার কী হয়ে যাচ্ছে কন্ট্রাকশন চলে আসছে, মানে একটা জায়গাতে কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে নিচের পোর্শনটা আমার কুকড়ে যাচ্ছে আর ওপরের পোর্শনটা আমার টেনসাইল হয়ে যাচ্ছে, যখন এই ধরনের কার্ভ আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই প্রোফাইলটাকে যদি আমি এখানে স্ট্রেসের ডিস্ট্রিবিউশন হিসাবে আমি দেখাই, ধরো এটা আমার নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। নিউট্রাল অ্যাক্সিস কাকে বলে, নিউট্রাল অ্যাক্সিস কিছুই না, যে অ্যাক্সিসে আমার স্ট্রেসের পরিমাণ জিরো হয়, মানে কোনো রকম না টেনসাইল না কম্প্রেসিভ, কোনো ধরনের স্ট্রেস থাকে না, স্ট্রেসের ভ্যালুটা আমার জিরো হয়ে যায়, সেটাকে বলছি আমি নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিসে দেখো আমি কী বলেছিলাম একটু আগে, যখন আমি এটা বেন্ড করে দেখালাম, এই নিচের পোর্শনটা কী হয়েছে কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, মানে কুকড়ে যাচ্ছে, আর ওপরের পোর্শনটা কী হয়ে যাচ্ছে স্ট্রেস করে যাচ্ছে, দ্যাট মিনস টেনসাইলে আছে। তাহলে ওপরের পোর্শনটা টেনসাইল আর নিচের পোর্শনটা কম্প্রেসিভ, সেটারই এবার প্রোফাইলটা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হচ্ছে ক্রস সেকশনে সেটা আমি দেখাবো। দেখো টেনসাইল হয়ে যাচ্ছে মানে কি, এই দিক বরাবর আমার লোড কাজ করছে, তার মানে এর এগেনস্টে আমাকে করতে হবে, তার মানে এইদিকে আমার নিশ্চয়ই স্ট্রেসটা অ্যাক্ট করতে হবে, বোঝা গেল। আর এই দিক বরাবর কী হয়ে যাচ্ছে আমার কুকড়ে যাচ্ছে, মানে কি এই দিক বরাবর আমার লোড অ্যাক্ট করছে পার ইউনিট ক্রস সেকশনে, তার মানে এটাকে যদি রেজিস্ট করতে আমাকে তাহলে কী করতে হবে, এই দিক বরাবর আমাকে অ্যাক্ট করতে হবে, বোঝা গেল। তার মানে এবার দেখো প্রোফাইলটাকে যদি দেখো, তার মানে এইটা আমার যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, একদিকে আমার এই ডিরেকশন বরাবর কাজ করছে আর একদিকে আমার এই ডিরেকশন বরাবর কাজ করছে, বোঝা গেল। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, ওই জন্য বেন্ডিংয়ের জন্য যে প্রোফাইলটা আমরা পাই সেটা হয় এরকম, একটা টেনসাইল একটা কম্প্রেসিভ, বোঝা গেল। তো
একটাকে আমরা প্লাস বলবো, একটাকে আমরা নেগেটিভ বলবো, একটা নেগেটিভ একটা পজিটিভ। কেন বলছি? একটা কম্প্রেসিভ একটা টেনসাইল। এবার সাধারণত একটা বইতে এর একটা অ্যাজাম্পশন আছে, এটাকে উল্টোভাবে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তুমি টেনসাইলটাকে পজিটিভ ধরতে পারো, কম্প্রেশনটাকে নেগেটিভ ধরতে পারো, বা কম্প্রেশনটাকে পজিটিভ ধরতে পারো, টেনসাইলটাকে নেগেটিভ ধরতে পারো। কিন্তু ইন জেনারেল ম্যাক্সিমাম বইতে বা ম্যাক্সিমাম জায়গাতে যেটা পাবে, টেনসাইল যে ফোর্সটা আছে, টেনসাইল যে স্ট্রেসটা আছে, সেটাকে আমরা সাধারণত পজিটিভ ধরে এগোই। আর কম্প্রেসিভ যে স্ট্রেসটা আছে সেটাকে আমরা অ্যাক্সিয়াল লোডিং সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা কি? ইউনি অ্যাক্সিয়াল, মানে একটা সিঙ্গেল অ্যাক্সিস বরাবর লোড যখন অ্যাক্ট করছে। আরেকটা কি? একটা ক্রস সেকশনের দুদিক বরাবর, মানে একটা দুটো দিক বরাবর যখন অ্যাক্ট করছে, এটাকে বলবো বাই অ্যাক্সিয়াল। আর যখন একটা 3D ফিগার আমরা যখন নিয়ে নেবো, তার তিন দিকে যখন লোড, আমরা তিনটে সার্ফেসের তিন দিকে যখন লোড করি, তিনটে অ্যাক্সিস বরাবর যখন লোড করছে, সেটাকে বলবো ট্রাই অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল লোডিং সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল, একটা হচ্ছে বাই অ্যাক্সিয়াল, একটা হচ্ছে ট্রাই অ্যাক্সিয়াল সিস্টেম। বুঝতে পারো? সেই ইউনি অ্যাক্সিয়াল, বাই অ্যাক্সিয়াল, ট্রাই অ্যাক্সিয়াল সিস্টেমের এগেনস্টে তিনটে ডিরেকশানে আমার কী হতে পারে? যখন ইউনিঅ্যাক্সিয়াল ছিল, তার মানে সেই ইউনিঅ্যাক্সিয়াল ডিরেকশন আমার কি একটা স্ট্রেস আসবে। যখন বাইঅ্যাক্সিয়াল ছিল, তাহলে এই দুটো ডিরেকশন বরাবর আমার কি একটা স্ট্রেস আসবে। আবার যখন ট্রাইঅ্যাক্সিয়াল ছিল, তিনটে ডিরেকশনে যখন লোড কাট করছিল, তাহলে তিনটে ডিরেকশনের ক্ষেত্রে স্ট্রেস আসবে। তো তিনটের ক্ষেত্রে আমরা কি এরকম বলতে পারি? ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস, বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস, ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস। তো তিনটে সিস্টেমই যখন তিনটে ডিরেকশন। আচ্ছা, এরপরে দেখো আমাদের মেটেরিয়াল স্ট্রেন্থ সম্পর্কে একটুখানি জানতে হবে। এই যে বলছি না যে স্ট্রেস স্ট্রেস স্ট্রেস, ঠিক আছে, এই যে লোডের এগেনস্টে যে আমার মেটেরিয়ালের যে কোনো একটা স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার এলিমেন্ট যখন নিচে যে বলছি লোড অ্যাক্ট করছে, এই লোডের এগেনস্টে প্লাস ক্রস সেকশন এরিয়ায় আমার যে পরিমাণ রেজিস্ট্যান্স কাটছে, এই যে রেজিস্ট করার যে লোডকে রেজিস্ট করার যে ক্যাপাবিলিটি, কোনো একটা স্ট্রাকচারের যে অ্যাবিলিটি লোডকে রেজিস্ট করা, এটাকেই সাধারণত আমরা স্ট্রেংথ নামে ডিফাইন করে থাকি। বোঝা গেল? স্ট্রেংথ 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 মানে অ্যাকচুয়ালি স্ট্রেসটাকেই আমি বলছি স্ট্রেংথ আমরা বলছি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা মেটেরিয়াল যতক্ষণ না অবধি ফেল হচ্ছে, তার মানে কি ততক্ষণ অবধি আমি কি লোড দিয়ে যেতে পারি, তার মানে ততক্ষণ অবধি তার মধ্যে যে স্ট্রেসটা পাচ্ছি, ততক্ষণ অবধি একটা পারমিসেবল ভ্যালু পাচ্ছি। বোঝা গেল? এবার একটা দেখো, একটা মেটেরিয়ালের আমি তো ইনফাইনাইট সংখ্যক তার মধ্যে লোড দিতে পারি। তাই জন্য মেটেরিয়ালের সাধারণত দুটো জিনিসকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি? মেটেরিয়ালের ইন্টারনাল স্ট্রেংথ, আরেকটা কি? এক্সটার্নাল লোড। একটা জিনিস বোঝো, মেটেরিয়ালটা কতক্ষণ অবধি ঠিক থাকবে, দ্যাট মিনস ফেল করবে না, যতক্ষণ অবধি ইন্টারনাল স্ট্রেংথটা এক্সটার্নাল লোডের থেকে অনেকটা বেশি থাকবে। এটা তো ক্লিয়ার? মানে একটা মেটেরিয়াল কখন অবধি ফেল করবে না, যখন অবধি রেজিস্ট্যান্সের ক্যাপাবিলিটিটা সেটা এক্সটার্নাল লোডের বা এক্সটার্নাল স্ট্রেসের থেকে, মানে এক্সটার্নাল প্রেশার, অ্যাকচুয়ালি এখানে স্ট্রেস বলি না, এক্সটার্নাল লোডকে প্রেশার বলি আমরা। পার ক্রস সেকশনে এক্সটার্নাল যে লোড লাগে সেটাকে আমরা বলি প্রেশার। আর মেটেরিয়ালের ইন্টারনাল প্রপার্টি যেটা থাকে, যেটা ওই প্রেশারের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, সেটাকে আমরা কি বলি? স্ট্রেস। তার মানে এই প্রেশারের এগেনস্টে যে স্ট্রেসটা কাজ করছে, সেটা কতক্ষণ অবধি স্যাটিসফাই করবে? যতক্ষণ অবধি এই মেটেরিয়ালের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটাকে রিচ না করে যাচ্ছে এক্সটার্নাল যেমন প্রেশার। তার মানে এই ইন্টারনাল স্ট্রেংথ যেটা আছে সেটা অলওয়েজ গ্রেটার হতে হবে এক্সটার্নাল প্রেশারের থেকে। এক্সটার্নাল লোড বলছি, এটা ক্রস সেকশন এরিয়াতে আমরা এটাকে প্রেশারও বলতে পারি। বুঝা গেল? তো এই যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তখন আমরা বলবো স্ট্রাকচার সেফ। তাই জন্য এখানে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালে এখানে একটা টার্ম ফ্যাক্টর অফ সেফটি বলে আসে। ফ্যাক্টর অফ সেফটি কি? কিছুই নয়, ফেলিওর স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। বোঝা গেল? বা এটাকে অনেক ক্ষেত্রে এটাও বলতে পারবে যে আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। তার মানেটা কি? দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, ফ্যাক্টর অফ সেফটিটাকে আমরা এন দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। সবসময় মনে রাখবে এন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে হয় 1 হতে হবে অথবা 1-এর বেশি হতে হবে। কেন? দেখো এন যদি ফ্যাক্টর অফ সেফটি হয়, তার মানে এন ইকুয়ালস টু আমরা কী বলতে পারি? সেই আবার আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। এবার দেখো আমি কি বললাম, এন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, দ্যাট মিনস আমার আলটিমেট আর ওয়ার্কিং স্ট্রেসের যে রেশিও, সেটাকেই আমি বলছি ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট যেটা জিনিসটা আছে সেটা একটুখানি দেখে নাও, ইলাস্টিক মডুলাস। আচ্ছা, প্রথমে দেখো
আমাদের অ্যাকর্ডিং টু হুকস ল কী বলেছে? স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, তার আলাদা গ্রাফ আছে, গ্রাফটা আমরা ওটা আলাদা একটা চ্যাপ্টারে পড়ছি, গ্রাফটা যেদিন আমরা আলোচনা করবো তখন আমরা ডিটেলস বলে দেবো। এটুকু জানাবো অ্যাকর্ডিং টু হুকস ল স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, দ্যাট মিনস সিগমাকে যদি আমরা স্ট্রেস ধরি আর স্ট্রেনকে যদি আমরা ধরি তাহলে সিগমা প্রপোর্শনাল টু ই। এবার দেখো এটা একটা ভেদ, কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু সাইন যখন তুলবো তার মানে এখানে একটা কী আসবে? একটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইয়ং মডুলাস। বোঝা গেল? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, স্ট্রেস তো আমরা বললাম, স্ট্রেনটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। স্ট্রেন কী জিনিস? ধরো একটা পিলোড অ্যাক্ট করছে আর এর ইনিশিয়াল লেন্থ ছিল ধরো এল। এবার পিলোড অ্যাক্ট করার পরে এর ডিফরমেশন ধরো এরকম শুরু হয়ে গেছে, যেটা আমার ভ্যালু হয়ে যাচ্ছে ডেল এল প্লাস এল। স্ট্রেন হচ্ছে সেটাই, এই যে ডেল এল যে পরিমাণ চেঞ্জ হলো, মানে যত পরিমাণ লেন্থ বাড়লো সেটা ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, মানে চেঞ্জ ইন লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। বোঝা গেলো? এটা লেন্থের ক্ষেত্রে আমি বলছি, এটা উইথের ক্ষেত্রে হতে পারে সেম একই জিনিস, এটা ভলিউমের ক্ষেত্রে একই হতে পারে। কোনো কিছু চেঞ্জিং বাই অ্যাকচুয়াল যখনই হবে এই রেশিওটাকে আমরা বলবো স্ট্রেন। সেটা ভলিউমের ক্ষেত্রে হলে বলবো ভলিউমেট্রিক স্ট্রেন। ঠিক আছে, সেটা যদি আমার লেন্থের ক্ষেত্রে হয়, লঙ্গিটিউড বরাবর লেন্থের ক্ষেত্রে হয় সেটা বলবো লঙ্গিটিউডাল স্ট্রেন। ঠিক আছে, যদি ল্যাটারাল বরাবর মানে ব্রেথ বরাবর উইথ বরাবর হয় সেটাকে বলবো আমি ল্যাটারাল স্ট্রেন। একটু এক্সাম্পল দেখাই। ধরো এটা ভলিউম, ঠিক আছে, এর ভলিউম V1 ছিল, ভলিউমটা বেড়ে গিয়ে V2 হলো, তার মানে V2 মাইনাস V1 করলে কী পাবো? ডেল ভি। তো ভলিউমেট্রিক স্ট্রেন আমরা সেটাকেই বলবো, ইবি সেটাকেই বলবো যখনই চেঞ্জ ইন ভলিউম বাই অ্যাকচুয়াল ভলিউম করবো, এটাকে বলবো ভলিউমেট্রিক স্ট্রেন। সিমিলারলি লেন্থের ক্ষেত্রে দেখো কী বলবো? যখন ডেল এল বাই এল হবে এটাকে বলবো লঙ্গিটিউডাল স্ট্রেন, আর যখন ডেল ডি বাই অরিজিনাল ডি হবে, ডেল ডি বাই ডি হয়ে যাবে, এটাকে বলবো ল্যাটারাল স্ট্রেন। বুঝতে পারলো? লঙ্গিটিউডাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন। আচ্ছা, লঙ্গিটিউডাল স্ট্রেন আর লঙ্গিটিউডাল স্ট্রেন আর ল্যাটারাল স্ট্রেনের মধ্যে কনসেপ্ট এখনই দেখো। একটা ধরো রবারকে আমরা কনসিডার করছি, এবার এটাকে যখন এদিক দিয়ে বরাবর টানা হবে তখন কি হবে? এরকম শুরু হয়ে যাবে আর এরকম অনেক লম্বা হয়ে যাবে। তার মানে একটা জিনিস বোঝো, যখন এই দিক বরাবর লেন্থ আমার বাড়ছে তখন এই দিক বরাবর লেন্থ কিন্তু আমার কমছে। এই দিক বরাবর এই যে বাড়ছে লেন্থ ওয়াইজ যেটা ইনক্রিজ করছে সেটাকে বলছি আমি লঙ্গিটিউডাল স্ট্রেন। আর এই যে ঠিক লঙ্গিটিউডাল অপোজিট ডিরেকশানে যখন আমি যে স্ট্রেনটা পাচ্ছি সেটাকে আমি বলছি ল্যাটারাল স্ট্রেন। বোঝা গেলো? আর এদের দুজনের রেশিওটা কি বলা হয়? পয়সন রেশিও। সবসময় মনে রাখবে, একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা রবারকে যখন আমি টানছি, যখন লেন্থ ওয়াইজ বাড়ছে, মানে লেন্থ ওয়াইজ যখন বাড়ছে অ্যাট দ্য সেম টাইম কী হচ্ছে? আমার ক্রস সেকশন ওয়াইজ কমছে। অর তুমি উল্টোটা বলতে পারো, ক্রস সেকশন ওয়াইজ যখন আমি মানে ব্রেথ ওয়াইজ বা উইথ ওয়াইজ যখন আমি বাড়াচ্ছি তখন লেন্থ ওয়াইজ কী হয়ে যাচ্ছে? আমার কমে যাচ্ছে। তার মানে এই যে একটা অপরটার সাথে রিলেটেড, এখান থেকেই আসে পয়সন রেশিওর সম্পর্ক। পয়সন রেশিও কি? যখন ল্যাটারাল স্ট্রেনকে লঙ্গিটিউডাল স্ট্রেন দিয়ে ডিভাইড করা হয়, দ্যাট মিনস ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন, এই রেশিওটাকেই বলা হয় পয়সন রেশিও। বোঝা গেল? এটা একটা কনস্ট্যান্ট। একটু আগে কী পেলাম? স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু স্ট্রেন, যেটা হুকস লস থেকে পেলাম। সেই প্রপোর্শনাল সাইনটা তুললে এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটাকে বললাম ইটাকে বলা হচ্ছে ইয়ং মডুলাস। আর এখন একটা পেলাম ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিটিউডাল স্ট্রেন থেকে আমরা যেটা পেলাম মিউ। আচ্ছা, এই দুটো কনস্ট্যান্ট হলো। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখো, একটু আগে আমরা বলেছিলাম, মনে আছে তো, শিয়ার স্ট্রেস। সিমিলারলি যে কোনো জায়গায় স্ট্রেস যখন অ্যাক্ট করছে তার মানে তার একটা ডিফরমেশন হচ্ছে। ডিফরমেশন হওয়া মানে কি? সেখানে চেঞ্জ ইন লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। বোঝা গেল তো? তো এই রেশিওটাকে আমরা কি বলছি? স্ট্রেন। সেরকম শিয়ার স্ট্রেস যখন আছে সেখানে শিয়ার স্ট্রেনও কাট করে। বোঝা গেল তো? সেখানে যখন শিয়ার স্ট্রেস কে যখন শিয়ার স্ট্রেন দিয়ে ভাগ করা হয়, যে রেশিওটা পাওয়া যায় সেটাকেই বলা হয় রিজিডিটি মডুলাস। বুঝা গেল? তার মানে ইলাস্টিক কনস্ট্যান্ট আমরা এতক্ষণ অবধি যেগুলো দেখলাম, মোটামুটি যেটুকু ডিসকাস করলাম, ইলাস্টিক কনস্ট্যান্ট আমরা কী কী পেলাম? প্রথমে হুকস ল থেকে যেটা পেলাম সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ং মডুলাস যেটাকে বলি, সেটা একটা পেলাম। আচ্ছা, শিয়ার স্ট্রেসকে শিয়ার স্ট্রেন দিয়ে ভাগ করলে যেটা পাই সেটাকে পেলাম আমরা রিজিডিটি মডুলাস। আচ্ছা, ল্যাটারাল স্ট্রেনকে লঙ্গিটিউডাল স্ট্রেন দিয়ে যখন ভাগ করলাম সেখানে কী পেলাম? মানে মিউ। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় বাল্ক মডুলাস বা কি। এই চার ধরনের ইলাস্টিক কনস্ট্যান্ট আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। বোঝা গেল? আচ্ছা, বাল্ক মডুলাস একটু আলোচনা করি, তারপরে আমাদের পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আছে সেটাকে ডাইরেক্টলি আমরা আলোচনা করবো। দেখো, বাল্ক মডুলাস হচ্ছে, ধরো একটা কোনো হাইড্রোস্ট্যাটিক লোড অ্যাক্ট করছে কোনো একটা গিভেন স্ট্রাকচারের ক্ষেত্রে। বোঝা গেল? এরকম একটা লোড অ্যাক্ট করছে, তো এখানে সাডেন একটা পি লোড যদি অ্যাক্ট করে, একটা ডাইরেক্ট লোড বলবো না, এখানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট স্ট্রেস বলবো, তো এখানে একটা
সার্টেন যদি প্রেসার অ্যাক্ট করে, এক্সটার্নাল প্রেসার অ্যাক্ট করে, তার এগেনস্টে কী হবে, এই টোটাল স্ট্রাকচারাল এলিমেন্টটা কী করবে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তো সেটাকে আমি বলছি ডাইরেক্ট স্ট্রেস। এই প্রেসারের এগেনস্টে, এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের এগেনস্টে এর ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, সেটাকে হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস। এই ডাইরেক্ট স্ট্রেসকে যখন আমি এর ভলিউমেট্রিক সেন্স, এই দেখো যখনই এর মধ্যে লোড অ্যাক্ট করবে, তার মানে কি এর কিছু ভলিউমে ইনক্রিজ বা ডিক্রিজ হবে। তো সেই চেঞ্জ ইন ভলিউম বা অ্যাকচুয়াল ভলিউম এর একটা রেশিওটাকে কী বলি, সেন। তার মানে ডাইরেক্ট স্ট্রেসকে, এই হাইড্রোস্ট্যাটিক কন্ডিশনে ডাইরেক্ট স্ট্রেসকে যখন তার ভলিউমেট্রিক সেন দিয়ে ভাগ করা হয়, তখনই আমরা পাই বাল্ক মডুলাস। দ্যাট মিনস বাল্ক মডুলাস ইকুয়ালস টু আমরা বলতে পারি ডাইরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেস। বোঝা গেল? এই রেশিওটাকে বলা হয় বাল্ক মডুলাস। তাহলে এখন অব্দি ইলাস্টিক কনস্ট্যান্ট আমরা কী কী পেলাম? বাল্ক মডুলাস কে, ইয়ং মডুলাস ই, রিজিডি মডুলাস জি এবং পয়সন রেশিও ইউ। এই চারটে ইয়ং মডুলাসের থেকে আমাদের কিন্তু এক্সামে একটা কোশ্চেন আসবেই আসবে, প্রত্যেক বছরই আসে। সেই চারটে রিলেশনশিপ আমাদেরকে জিজ্ঞেস করা, এটা প্রুভ করার কোনো দরকার নেই, কারণ জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো ই ইকুয়ালস টু কে ইন্টু 1 - 2 মিউ, এটা একটা সম্পর্ক। 2 নম্বর হচ্ছে ই ইকুয়ালস টু 2g ইন্টু 1 + মিউ। 3 নম্বর হচ্ছে, আচ্ছা 3 নম্বর এখানে ধরবে না, 3 নম্বর হচ্ছে ই ইকুয়ালস টু 9 kg বাই 3k + g। আর 4 নম্বর হচ্ছে মিউ ইকুয়ালস টু 3k - 2g বাই 6k + 2g, 6k + 2g। এই চারটে সম্পর্ক থেকে যে কোনো একটা এক্সামে ডাইরেক্টলি জিজ্ঞেস করবে, ঠিক আছে? তোমাকে ভুল দিয়ে দেবে ইকুয়েশনগুলোকে, সঠিক ইকুয়েশনটা তোমাদেরকে লিখতে হবে। বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এই চারটি যে ইকুয়েশন আমি একটু আগে দেখালাম, এই চারটি ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদেরকে। এখানে যে দুটো দেখালাম, বোঝা গেল, আর এখানে যে দুটো, এই টোটাল চারটে ইকুয়েশন কিন্তু আমাদের পুরো মুখস্থ রাখতে হবে। বোঝা গেল? তার মানে এখান থেকে তোমরা এটা এক্সপেক্ট করতে পারো যে স্ট্রেস স্ট্রেন থেকে একটা কিছু কোশ্চেন আসতে পারে, আর ইলাস্টিক কনস্ট্যান্ট থেকে রেজিস্ট্যান্স থেকে একটা আসবে। তিনটে কোশ্চেন এখান থেকে এক্সপেক্ট করতে পারো তোমরা জিলেটের জন্য, ঠিক আছে? তো এই জায়গাটা ভালো করে পড়ো এবং ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো। এটাকে আমরা পার্ট 1-এর ভিডিও বললাম। এরপরে আমরা পার্ট 2 ভিডিও করবো, এই চ্যাপ্টারে আরও অ্যাডভান্স অ্যানালিসিসগুলো করবো, সেখানে আরও ডিটেলসে আমরা আলোচনা করবো। হুকস লয়ের অ্যাপ্লিকেশন আলোচনা করবো আমরা, ঠিক আছে? তো এখানে পয়সন রেশিও, কন্ট্রাকশন রেশিও, আরও ডিটেলসে আমরা আরও ডিটেলসের বাকি যে পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা আলোচনা করবো। আজকের জন্য এইটুকুই রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা।